হাই এভরিওয়ান, অনেক দিন পরে একটা ভিডিও বানাবার কথা ভাবছি। প্রত্যেক জার্নিরই একটা গল্প থাকে নিজস্ব, কিছু কিছু গল্প আবার নিজের কাছে খুব প্রিয় হয়। তো এই ভিডিওটা ওরকমই আমার পার্সোনাল লাইফের একটা গল্প। 3 বছর বাদে ইন্ডিয়া যাওয়ার গল্প, 16 বছর বাদে আমার মামা বাড়ি যাওয়ার গল্প। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। এটা আমার নিজেকে রিডিসকভার করার গল্প, নিজের ছোটোবেলাকে আবার খুঁজে পাওয়ার একটা গল্প, আবার প্রথম থেকে দেখার একটা গল্প, আমি যেখান থেকে বিলং করি তার একটা গল্প। তো দেখতে থাকুন, সাথে থাকুন। Starting for India after 3 years alone, have some work, so family is here, so see how it goes. তো ফাইনালি বার্লিন থেকে যাওয়া শুরু করলাম। বার্লিন থেকে মিউনিক যাব, মিউনিক থেকে প্লেন। সেই রকম কোনো প্রায়র প্রিপারেশান নেই, অন্যবার যেরকম থাকে। ট্রেনে করে যাচ্ছি। এখানে ট্রেনের অ্যাভারেজ স্পিড 250 থেকে 300 কিলোমিটার অবধি খুব ইজিলি হয়ে যায়। সেরকমই একটা ট্রেনে যাচ্ছি মিউনিক। মিউনিক থেকে চাপবো এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সোজা নিউ দিল্লি। এখানে দেখছেন ট্রেনের স্পিডটা 300 কিলোমিটারের কাছাকাছি। তো ফাইনালি নেমে গেলাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিউ দিল্লিতে। এত আনন্দ হচ্ছে যে কি বলবো, অনেক দিন বাদে যাচ্ছি, স্পেশালি ফ্যামিলি অকেশনে যাচ্ছি। তো ইমিগ্রেশনের জন্য রেডি হচ্ছি এবার এইখানে। তো ইমিগ্রেশনের পরে আমার পরের কলকাতার ফ্লাইটটা আবার 4-5 ঘন্টা দেরিতে, তো ওয়েট করব কিছুক্ষণ। তো গল্পটা একটু শুরু থেকে শুরু করা দরকার, না হলে কানেক্ট করবেন কি করে। তো আমি থাকি প্রবাসে, বার্লিনে থাকি আপাতত। তো অলমোস্ট 10 বছর হয়ে গেল ইউরোপে থাকছি। আর লাস্ট 4-5 বছর ছেলের পরীক্ষা টরীক্ষা, ছেলে 12 দিয়ে ইউনিভার্সিটি যাবে, তাই জন্য বহুদিন ধরে ইন্ডিয়াও যাওয়া হয়নি। মনটা খুব খারাপ। তো আমি তো সাদামাটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, গ্রামের সাথে একটা কানেকশন আছে। আমার মামা বাড়ি আছে একটা বীরভূমের গ্রামে, আমাদের দেশের বাড়ি বর্ধমানের একটা গ্রামে। তো ওইগুলো তো আর দেখার সেইভাবে সুযোগ হয় না, আর এখন যেতেও পারি না। আর গ্রামে গেলে গ্রামের মানুষের যে আন্তরিকতা, যে ভালোবাসা, আর বাঙালি কালচারকে দেখার যে একটা সুবর্ণ সুযোগ, সেটা খালি স্পেশাল অকেশানেগুলোতেই পাওয়া যায়। তো এই অকেশানটা ছিল আমার লাস্ট মামাতো ভাই, সবচেয়ে ছোট যে মামাতো ভাই, তার বিয়ে। তো আমি কোনোভাবেই এটা মিস করতে চাইছিলাম না, বাট ফ্যামিলির যাওয়ার উপায় নেই, কারণ ছেলের 12-এর পরীক্ষা আর কয়েক মাসের মধ্যেই। বাট ওরা আমাকে যেতে অ্যালাউ করলো, কারণ আর আমিও খুবই উদ্গ্রীব হয়েছিলাম, যে আমার মনে মনে একটা ফিয়ার অফ মিসিং আউট ছিল, যে এইটাই লাস্ট চান্স ফ্যামিলি ফাংশনকে অ্যাটেন্ড করার। কারণ বাইরে থাকা সুবাদে অসংখ্য সব ফ্যামিলি অকেশানগুলো সব মিস করে এসেছি। আর আমার স্পেশালি গ্রামে থাকতে খুব ভাল লাগে। তো এইটা আমার সেজো মামার বাড়ি। সেজো মামা বরাবরই গ্রামে থেকে বড় হয়েছে, তাই জন্য গ্রামের সাথে খুব বড় কানেকশান। আর আমার মাসিরাও, মা অতটা গ্রামে থাকেনি, বাট আমার ভিডিওর মধ্যে আগে গেলে দেখতে পাবেন আমার ছোটো মাসি উনি বিয়ের হওয়ার আগে দাদু রিটায়ার হওয়ার পরে অনেক দিন গ্রামে থেকেছে, তো গ্রামের সাথে অনেক কানেক্ট আছে। তো আমি কোনোভাবেই এই চান্সটাকে মিস করতে চাইনি। তো তাই জন্য কী করেছিলাম, আমার বাবা মা তো এখন কলকাতায় থাকে, তো কলকাতায় যাওয়ার পরেই একটা গাড়ি ভাড়া করে নিলাম, সেলফ ড্রাইভ কার। 2 দিন থাকার পরেই ছোটোখাটো কিছু ব্যাংক, পোস্ট অফিসের কাজফাজ মিটিয়ে মা বাবাকে নিয়ে সোজা, আর মাসিমণিকে নিয়েও চলে গেছিলাম গ্রামের বাড়িতে। এবার সেইখানে কীরকম হয়েছিল, একটা উদ্দেশ্য ছিল বাঙালি বিয়ে যেটা বলিউডে দেখায়, সেইটাই তো সব নয়, তার বাইরেও আছে। তো এই গাড়িটা ভাড়া করেছিলাম, অটো ড্রাইভওয়ালা নিয়স হুন্ডাইয়ের। আর
দিনের বেলাতে বিয়ে অ্যাটেন্ড করতাম, আর যখনই কোনো ফাঁকা চান্স পেতাম ওই গ্রামের আশেপাশে যা যা ঘোরার জায়গা আছে, মামা ভাগ্নে পাহাড়, মানে গ্রামের খুব জিনিসপত্রগুলোতে ঘুরে বেড়াবার চেষ্টা করেছি। যেমন কোনো একটা ছোট মন্দির বা একটা ছোট নদী, বা আশেপাশে যেসব রিলেটিভরা থাকে, গ্রামের পুরনো মন্দির, এইসব আর কি ছোটোখাটো। তো যেমন বলছিলাম যে এই মামা ছোটোর থেকেই গ্রামে বড় হয়েছে। এখন মামার একটা গ্রামে মিষ্টির একটা বিজনেস আছে, দুই ভাই ভালো প্রতিষ্ঠিত, ভালোভাবে চাকরি করে শহরে। কিন্তু ওরা শহরে চাকরি করলেও গ্রামের কানেকশানটাকে বজায় রেখেছে। আর এই যে এই ছোট্ট ট্রিপটার মধ্যে দিয়ে কয়েকটা জিনিস আপনি খুব লক্ষ্য করবেন, গ্রামের মানুষগুলোর মধ্যে যে আন্তরিকতা, যে এনার্জি, লাইফ এনার্জি যেটা। আর কিছু কিছু মানুষ থাকে না, আমার ফ্যামিলিতে আমি খুবই ফরচুনেট, আমাকে সবাই খুব ভালোবাসে। আমি ওয়ান অফ দ্য বড় ভাইয়ের মধ্যে পড়ি, একদম বড় নয়, দিদিরা আছে। বাট এই যে মামাতো ভাইরা, এদের সাথে জানি না, মনে হয় 15-16 বছর বাদে দেখা হলো। তো কখনো মানে ফিল হয়নি যে 15 বছর ধরে দেখা হয়নি। আর মানে আন্তরিকতা অন্য লেভেলে, মানে কিভাবে যে মানে কি করবে, আমি যে এখান থেকে এত দূর থেকে গেছি এইটাকে ওরা এত রেসপেক্ট করেছে, এত ভালো লেগেছে ওদের, কি করবে মানে খুঁজে পাচ্ছে না। আর আমিও একদম মানে আমারও মধ্যে লোকের সাথে মিশে যাওয়ার একটা খুব ভালো একটা গুণ আছে, নিজের মুখেই নিজে বলছি, খুব কথা বলতে ভালোবাসি। তো ওদেরকেও বাইরের থাকার লাইফস্টাইলের যে গল্পটা, বাইরে থাকার যে স্ট্রাগেলগুলো, সেগুলো বলছিলাম। প্লাস সাথে সাথে আমি কী জিনিস মিস করছি সেটাও দেখছিলাম। যেহেতু এই পূর্ব কথাটা না বললেই নয়, তাই জন্য কতগুলো ফটো দিয়ে দিলাম, যেখানে আমি আমার গল্পটার শুরুটাও বলে নিলাম। আর এই ট্যুরের কতগুলো হাইলাইট ছিল যে আমি আমার মামার মিষ্টির দোকানে ভিজিট করে খুব কাছ থেকে কেমন করে মিষ্টি তৈরি হয় দেখেছি, গপ গপ করে খেয়েছি। আমার গাড়িতে করেই বরযাত্রী গেছিলো, তো আমি আবার চালিয়েছিলাম সেই গাড়িটাকে। তার একটা বড় গল্প আছে, বাট তার জন্য ফটো তুলতে পারিনি। আর অনেক স্পেশাল অকেশনে আমি ক্যামেরা বার করে ফটোই তুলতে পারিনি, তার মধ্যে 2খানা মোবাইল। তো গল্পটার যাতে কন্টিনিউটি কোনোভাবে ব্রেক না হয়, যা যা ক্লিপ আছে তাই দিয়েই বানাবার চেষ্টা করেছি, তাই জন্য পূর্ব কথাতেই এগুলো কভার করে দিলাম। মামাবাড়ি, আমি 16 বছর পরে মামাবাড়ির গ্রামে এসেছি। আমার মামাতো ভাইয়ের বিয়ে। এটা আমাদের পুকুরছোনা। গ্রামের বিয়েতে 2-3 দিন আগে থেকেই প্যান্ডেল বানিয়ে রান্না খাওয়া শুরু হয়ে যায়, বাইরের গ্রামের লোকেরা আসতে থাকে, ক্লোজ আত্মীয়রাও আসতে থাকে। তো এখানেও আমাদের রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে। বিয়ের এখনও 2 দিন বাকি, তার আগে শুরু হয়ে গেছে আয়োজন। এগুলো কি কালকের জন্য? আরেকটু পূর্ব কথা, আমি যখন লাস্ট দেখেছিলাম তখন মামা বাড়িটা পুরো মাটির ছিল। তারপরে 2 ভাই মিলে একটা এলাহি কাণ্ড, মানে দোতলার দারুণ বাড়ি বানিয়ে ফেলেছে। তো সেই বাড়িটাই ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও নিচ্ছি, মানে ওদের পারমিশন নিয়েই। তো ওইটাকে পুরনোর সাথে নতুনটাকে কানেক্ট করার চেষ্টা করছিলাম, ভিডিও বানাচ্ছি। এইটা আমার ফেভারিট জায়গা, ছাদ, পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের, এই পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধা। এটা রাতের অন্ধকার, একটা খুব বড় বাগান আছে, ছাদ। আমি কেন এখানে এলাম, দিনের বেলা দেখাবো।
আজকে এতটাই থাক। আচ্ছা, এইটা হচ্ছে দোতলাটা। ঠান্ডাটা মনে হচ্ছে ভালোই লেগেছে, বারবার করে কাশি হচ্ছে আর গলা ঝাড়তে হচ্ছে। এখানে বিছানা আছে, এটা অ্যাকচুয়ালি ছিল কিচেন, জানি না লাইট আছে কিনা। এখানে এদিকে কিছু একটা থাকবে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এখানে নিচেও সবার অ্যারেঞ্জমেন্ট আছে, এখানেও আছে। এটা কিচেন, এটা একটা অ্যাটাচ টয়লেট, কমোড ফিট করা। এইটা একটা খুব বড়, এটা একটা বসার জায়গা, এইটা একটা খুব বড় লম্বা ব্যালকনি, লম্বা পুরো ওই অবধি। আর এইখানে একটা রুম, আর এইখানে একটা রুম। এখানে তত্ত্ব সাজানো আছে বিয়ের। আর এগুলো আমাদের লাগেজ রাখা আছে। আবহাওয়া গরম হতে শুরু করেছে, আস্তে আস্তে আসছে লোকজন। এবার দেখাই আমার দুই মামাতো ভাই, মাঝখানের জন যার বিয়ে, আর পেছনেরটা বড় ভাই আর আমার মামা, তার পাশে মামি। এই দুই মূর্তিমান মিলেই একদম যাকে বলে জেনারেশনাল ট্রান্সফরমেশন, এভরি জেনারেশন তার আগে। তো বাঙালিদের বিয়েতে ছেলের বাড়ির সাইডে কি কি রিচুয়ালস হয় তার একটা গ্লিমসেস, মর্নিংয়ের, বিয়ের আগের দিনের মর্নিংয়ের প্রোগ্রাম চলছে, খাওয়া দাওয়া চলছে, ওগুলো দেখুন। তুমি করবে? তোমার হয়ে গেছে? দিয়ে দাও, ধান তো দাও, বালি নাড়ছে তো। তো এইটা একটা খই ভাজার একটা রিচুয়াল, বাড়ি বাড়ি করে সব বিবাহিত মহিলা পুরুষরা খই ভাজে। আর এখানে কে কারা আমাকে জিজ্ঞেস করবে না, কারণ আমি নিজেই কনফিউজ। এক তো আমার মামার সাইডের রিলেটিভ আছে, আমার মামির সাইডের রিলেটিভ আছে, তো বোথ সাইডের রিলেটিভ মিলে প্লাস গ্রামের লোকরা রিলেটিভদের থেকেও আপন, কারণ ওরা একসাথে সারাউন্ডিং হয়ে থাকে। তো আর কেউ কাউকে জিজ্ঞাসাও করে না, এখানে কোনো হায়ারার্কি নেই, কে আগে যাবে কে পরে যাবে, আন্তরিকতাটাই আসল। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি, বাড়ি বাড়ি করে সবাই খই ভাজলো। যে কোনো ইন্ডিয়ান বিয়েরই এটা একটা খুব বড় কালচারাল পার্ট, যেটা আস্তে আস্তে প্রায় উঠেই যাচ্ছে, কারণ এই বাজানোর লোককেও পাওয়া যায় না, বা অ্যাফোর্ডেবলও নয়। তো এটাকে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট নামে ডাকে। আমরা গ্রামের দিকে এটাকে বলি তাসা। তো এদের একটা টিম আছে, আমরা তো একদম বিয়ের দিন সকাল থেকেই তাসা বুক করা ছিল, আর এর সাথে তাসার সাথে যাওয়ার দিনও নাচ। এইটা একটা সেকেন্ড রিচুয়াল, মোস্টলি আমি সবগুলো ঠিকঠাকই বলছি, তাও আপনারা ভ্যালিডেট করে নেবেন। এইটা একজন নাপিত বাড়ির থেকে নাপিত বউ আসে, আর বিবাহিত মহিলাতে সবাইকে আলতা পরিয়ে দেয়, আর আলতা পরিয়ে নখে আলতা ছুঁয়ে দেয়। তো এটা একটা মানে বলে যে হাজব্যান্ডের আয়ুটা বাড়ে, আর তার বদলে একে ছোটোখাটো দক্ষিণা দেওয়া হয়, আশীর্বাদ করা হয়। তো মানে এটা এই যে রিচুয়ালগুলো এগুলো তৈরি হয়েছিল এমনভাবে যাতে খুশির অকেশানে গ্রামের ডিফারেন্ট কমিউনিটি থেকে সবাই যেন একটা খুশির একটা পার্টে সামিল হতে পারে। তো এটা আমাদের ফ্যামিলি ফটো, ডান দিকে আমার বাবা মা, মাঝখানে মামা, আর একদম মাঝে মাসি আর ভাই যার বিয়ে হচ্ছে তার, সেও আছে, আর মামা মামি।
এবার যেটা দেখছেন এটা হচ্ছে হলুদ কোটা চলছে। এই হলুদটা দিয়েই গায়ে হলুদ হবে, ছেলের গায়ে হলুদ হবে, আর ওই ছেলের গায়ে হলুদের ওটাকে ঠিকিয়ে মেয়ের বাড়িতেও যাবে। মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাড়িতে ওই হলুদটা দিয়ে গায়ে হলুদ হবে। তো মায়ের উৎসাহ ছিল এখানে যে আমাকে সব ব্যাপারে অ্যাড করে নেওয়া, যাতে সব জায়গাতে ফটো আসে। আর আমার উৎসাহ হচ্ছে যেন প্রত্যেকটা অকেশানকে ক্যাপচার করতে পারি ম্যাক্সিমাম। আর পাবলিক প্লেসে আমি এসব ক্যামেরা নিয়ে খুব একটা কমফোর্টেবল নয়, বাট তাও চেষ্টা করেছি যতটা ক্যাপচার করা যায় তত। হলুদ কোটা রেডি, এবার এই হলুদটা দিয়ে গায়ে হলুদ হবে। অন্যান্য বিয়েতে আমার মামারা, ছোটো মামা বিশেষ করে যখন থাকে, এই ছোটো মামা এই বিয়েটা অ্যাটেন্ড করতে পারেনি, তো একবারে ওই হলুদ নিয়ে বউ বা বরকে সাথে সাথে বাকিদেরও হোলি খেলা হয়ে যায়, পুরো এক অসম্ভব কাণ্ড হয়ে যায়। দেখা যাক এবারে কি হচ্ছে। গায়ে হলুদ শেষটা তো ভয়ঙ্কর, সবাইকে হলুদ ফুলুদ মাখিয়ে যা তা কাণ্ড হয়েছে সেগুলো আর তুলতে পারিনি, ভয়েই মানে ক্যামেরাই ভেঙে যেত, আমাকেও ছাড়া হয়নি। তো এরপরে যাওয়া হবে একটা কাছাকাছির পুকুরে, ওখানে একটা কিছু জলকে পুজো করা হয়। এগুলোকে আমরা বলি তত্ত্ব। তো ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির জন্য যে গিফট যাচ্ছে সেটা, আর মেয়ের বাড়ি থেকেও ছেলের বাড়িতে গিফট আসবে। এর পরের পার্টটাকে জল সইতে যাওয়া বলে, মানে নিয়ার বাই ওয়াটার বডি থেকে কলসি করে জল আনা হয়, সেই জলে করে স্নান করা হয় গায়ে হলুদের পরে। তত্ত্ব বা ছেলেদের সাইডের গিফটগুলো যেগুলো মেয়েদের বাড়িতে যাবে পুরো রেডি। এবার একদম প্রসেশন করে বাজনা ফাজনা বাজিয়ে বাজিয়ে যাওয়া হবে। যেহেতু সেম গ্রামের মধ্যে বিয়ে হচ্ছে, তো আমরা হেঁটেই চলে গেছিলাম। যেহেতু আমার হাতেও একটা ইম্পর্টেন্ট কোনো মিষ্টি ফিষ্টি ছিল বলে ফটো তুলতে পারিনি তার। মেয়ের বাড়িতে আমরা পৌঁছে গেছি, মেয়েদের বাড়িতে তখন গায়ে হলুদ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কনেকে বসানো হয়েছে স্টেজে, এগুলো তার ফটো আমরা ওয়েট করছি। তো ছেলেদের বাড়ি থেকে যে যারা, এটাকে বরযাত্রী বলবে না, জাস্ট যারা গিফট নিয়ে গেছে তাদেরকে আবার ওরা একদম দুপুরের খাবারটা না খাইয়ে ছাড়ে না। তো এটা দুপুরে খাওয়া দাওয়ার পরে সেদিনের আর কিছু প্রোগ্রাম ছিল না বলে এবার আমরা গ্রামের ভিজিটে বেরোলাম। বড় ভাইকে নিয়ে গ্রামের ভিজিটে বেরিয়েছি। এইবার গ্রামের ভিজিটে বেরিয়ে মাসিমুনি পুরো চালু হয়ে গেছে। এবার মাসিমুনির পুরনো জায়গা, কোথায় রাধাকান্তর মন্দির, কোথায় কি বড় হয়েছে, কোনটা মাসির বাড়ি কোনটা পিসির বাড়ি, রাজ্যের রিলেটিভ সবার সাথে হাই হ্যালো করতে করতে মাথা খারাপ। মানে 20 বছর পরেও সবাইকে চেনে। তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিরমভাবে ডেসক্রিপশন দিচ্ছে কোথায় কি আছে। মানে এটা পার্ট অফ দ্য হিস্ট্রি ইউ উইল রিলিভ। এটা কি মন্দির ছিল? পুরো জার্নিটাতে এই পোর্শনটাতে পুরো মনে হচ্ছিল সেই সোনার কেল্লার মুকুলের মতো। মাসিমুনি এরকমভাবে বোঝাচ্ছিল এই যে এখানে পুজো হতো, এখানে আমার ছোটোবেলাতে এখানে এসেছিলাম পিকনিক করতে,
এখানে আমার মাথা ফেটে গেছিলো, এখানে আমার জামা ছিঁড়ে গেছিলো। তো একদম লাগছিল যে সোনার কেল্লার মুকুলের সাথে ঘুরতে বেরিয়েছি গ্রামটাতে। বাট খুব এনজয় করছিলাম পুরনো জিনিসগুলোকে, আর কত পুরনো সেটা মাঝে মাঝে দেখে বুঝতে পারছিলাম। মাসুমনি, কেমন লাগছে বলো? এতদিন বাদে এলে এইসব মিত্র বাড়ি টাড়ি দেখলে কেমন লাগছে? কত কেমন লাগছে এই যে ভেঙে গেছে এগুলো সব? মায়ের সাথে আসতাম। হুম। হ্যাঁ, মায়ের সাথে ঘুরতে আসতে এগুলোতে? মার সাথে আসতাম। মা এখন কাকিমারাও নেই, হুম। আর মাও নেই। এগুলো সব নিজের কাকিমা? হ্যাঁ, স্মৃতিগুলো জড়িয়ে আছে। স্মৃতি নিয়ে থাকো, বেঁচে থাকা। হুম। আর আরও যা সাংঘাতিক বিপদ হচ্ছিল, খোলা গেট দেখলেই ঢুকে পড়ছে, নিয়ে ঢুকে গিয়ে বাস চালু। এই যে আমি শিখা, আমার এইটা আমার বোনপো, দেখুন এখানে থাকে, এতদিন বাদে এসছে। এবার আমি না জানছি না চিনছি, প্রণাম টনাম করে বাস শুরু হয়ে যাচ্ছে, চা খেয়ে যাও, থেকে যাও, বসে যাও। মাসুমনি ছেড়ে দাও। অবস্থা কী লেভেলে গেছে চিন্তা করুন। আমার 50 বছর বয়স হতে চললো, তার মাকে ইন্ট্রোডাকশন দিতে হচ্ছে যে তার কোথায় বিয়ে হয়েছে, মানে যেন নতুন বউ। মাও এতদিন বাদে বাপের বাড়িতে যাচ্ছে। মিত্রদের ঠাকুর বাড়ি। আচ্ছা আচ্ছা। পৌষ মাসে। হ্যাঁ, নিজেদের মধ্যে ঠিক নেই। হিরালাল মিত্রর বাড়ি। মাসুমনি খুবই এক্সাইটেড। 20 বছর 10 বছর আগের ইয়েতে ফিরে গেছে একদম। না, আমি ছিলাম না, আমি তো ছিলাম মায়ের সাথে। হ্যাঁ, না 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 না, এদিকে আয়, শোনায় হ্যাঁ, গোপীনাথজি। হ্যাঁ, মনটা খারাপ না, জাস্ট চলো হাতটা চালাও। যত ডিস্টেন্স বাড়াবে কিন্তু গলার জোর বাড়াবে। হ্যাঁ, সুর আছে। কত ভাইরাল হলো। দেখবে হোঁচট খেও না, নিচে তাকাও। ये दादा बोले कि पियाली पियाली वो जाको नाम का पियाली नाम শুনে যাবো। এদের কি নাম ছিল যে কল্লোলদের? কত বড় পুরনো সব বাড়ি, কেউ মানুষ নেই। পিয়ালি কাকিমার বাড়ি ছিল না? হ্যাঁ, কাকিমার বাড়ি হাত চালাও, আসছে, ধরে ফেলবে। না না, গান শুনতে হবে জোর করে। বিরাট বাগান আছে জানিস? হ্যাঁ, কম বড় ঘর গো, সেটাই বিরাট বড়। থাকে, লোক থাকে। পুকুর আছে ওইদিকে, সব বিকে গেল। পুকুর আছে, কি সুন্দর পুকুর। কি কথা ভেবে জানি না, না, সব লম্বা লম্বা ফটো নিয়েছিলাম, আসবে লোকের বাড়ি এটা, তাই জন্য ঢোকা যায় না। একটুখানি পুরো মজাটা নেওয়া যাচ্ছে না। বাট একটা জিনিস খুব পরিষ্কার, যে আমাদের যে শহরীকরণ হয়েছে সভ্যতার, গ্রামের বাড়ি ছেড়ে দিয়ে বড় বড় সব জমি বাড়ি ছেড়ে দিয়ে সবাই শহরে চলে গেছে, জাস্ট ওই একটা ফিক্স জব, ফিক্স স্যালারি, চাকরির জন্য। বাট গ্রাম ঘোরাটা শেষ করে চলে এলাম, গাড়ি করে চলে এসেছিলাম মাসিমণি বাবা মাকে নিয়ে। একটা খুব সুন্দর একটা শিব মন্দির, এর একটা আর্কিওলজিক্যাল সিগনিফিকেন্সও আছে, একটা বোর্ড লেখা আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, ASI এর এটা একটা সাইট, এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে। বাট কোনো একটা কারণে এই যে বড় লম্বা করে ফটোগুলো তুলেছি, পুরো এনজয় করা যাচ্ছে না। তো এই যে সভ্যতার যে শহরীকরণ হয়েছে, তার জন্য যে গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে, এই ট্রেনটা একটুখানি মনটা খারাপই হয়ে গেছিলো। বাট যারা থেকে গেছে তারা বেশ ভালোভাবেই আছে। গ্রামের মধ্যেও যদি আরও সার্কুলার ইকোনমিকে আরেকটু প্রসার করিয়ে আরও বিজনেস কিছু, মানে জানি না, আরও অনেক কিছু করা যেত হয়তো, যাতে এইরমভাবে দ্য গ্রেট মাইগ্রেশন যেটাকে বলে,
আফ্রিকাতে যেটা হয় সেরকমই এইটা হিউম্যান গ্রেট মাইগ্রেশনের মতো লাগছিল। তো যাই হোক, ওই ভারী মনটা একটুখানি মন্দিরটা এসে হালকা হয়ে গেল। কি অসাধারণ হিস্টোরিক মন্দির! আর এই যে বট গাছটা দেখছেন, মানে আনবিলিভেবল, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো এইগুলোই সাম অফ দ্য হিডেন জেমস অফ রুরাল বেঙ্গল। তো খুব ভালো লাগলো। আমি ভাবতে পারিনি বাড়ির কাছে এত সুন্দর একটা মন্দির। আর একটা যেটা ভালো জিনিস দেখলাম, মানে কোনো ভিড় বা নোংরা করা, সেই জিনিসটা এইবারে এই মন্দিরটাতে অন্তত দেখলাম না। এইটা আমার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রাপ্তি। মানে কোনো জায়গাতে গেলেই, মানে ঘোরার জায়গাতে এত নোংরা করে রাখে, বাট এখানে বেশ ক্লিন, খুব সুন্দর একটা চত্বর, উল্টোপাল্টা লোকও বসে নেই বা এরকম, মানে একটা পবিত্রতা মেনটেন আছে। জায়গাটা দেখলে বেশ ভক্তি আসে, তার সাথে সিনিক বিউটি, আর বট গাছটা বোধহয় প্রচুর পুরনো। তো খুব একটা ভালো বিকেল কাটালাম। তো এই মন্দিরটাতে আরও একবার ঘুরে এসেছিলাম, সেই দিন খুব ভালো করে দেখা হয়নি বলে। এইখানে চুপচাপ আপনি 5-10 মিনিট বসে থেকে মেডিটেট করলেও আপনার মন ভালো হয়ে যাবে। তো ভিডিওটাকে এইটা দিয়েই শেষ করব। তো বিয়ের আগের দিনের রাতের এটা ঘটনা। তো বিকেলবেলাতে মন্দির টন্দির ঘুরে বাড়ি ফিরে গেছিলাম। প্রত্যেক দিনই ঘরে চপ ভাজা হচ্ছিল, তো মন্দির থেকে বাড়ি ফিরে গিয়ে চপ মুড়ি টুড়ি খেয়ে এলাহি খাওয়া দাওয়া করে বোধহয় শুয়ে পড়েছিলাম। তো ওইটাই আমি পার্ট বাই পার্ট নিয়ে আসবো ভিডিওগুলোকে। এর পরের পার্টে বাঙালিদের বিয়ে কেমন হয় সেইটা কভার করব। মাসুমনি কেমন ঘুরছো? কেমন দেখলে? খুব ভালো। বাস এই ভালো। এতদিন তো ছিলাম বড়রাই, কিন্তু দেখি তো নি ভাই। এই আজকে প্রথম ছোট বৌদি। বাবা কেমন দেখছো? বাড়ি যাবে তো? চা খাবে? মামা বলো কি বলছো? তুমি যে এই যে পকেটে ক্যাশ নিয়ে ঘুরছো, লোকে বারবার করে ফোন করছে, এটা কি হবে? এটা রুট কোনটা, অ্যাকচুয়াল রুট কোনটা ওটা চেনা যাচ্ছে না। এটা স্টেট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত 1957-এ তোলা।